নমস্কার, আমি কৃষ্ণকান্ত ভাদুড়ী। গল্প মাঝের নৌকোয় আজ আমি আপনাদের গল্প শোনাবো। আর আমাদের আজকের গল্প রাতের অতিথি। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প মাঝি চ্যানেলটিকে, আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প রাতের অতিথি। সেকালে যখন ট্রেন ছিল না, বাস ছিল না, তখন লোকে প্রাণীর মায়া ত্যাগ করেই দলবদ্ধ হয়ে পায়ে হেঁটে দূর দেশে যাত্রা করত। পথে চোর ডাকাতের হাতে নির্যাতনও ভোগ করত অনেকে, কেউ কেউ প্রাণও হারাত। তাই লোকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই পথ চলত। এই রকম একটি দল চলেছে তীর্থযাত্রায়। উদ্দেশ্য কাশীতে বিশ্বনাথ দর্শন করে মথুরা হয়ে বৃন্দাবন যাবে। এই দলটিতে গোলক নামে এক তরুণ ছিল। তার বাড়ি ছিল বর্ধমান জেলার মেমারি গ্রামে। সে অবশ্য অত দূর যাবে না, তবে গন্তব্যস্থল হলো গয়া। গয়ায় গিয়ে গদাধরের পাদপদ্মে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ফিরে আসবে সে। এই দলের সঙ্গে যেতে যেতে গোলক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সঙ্গের লোকেরা ওকে অসুস্থ অবস্থাতেই ফেলে রেখে চলে গেল। যাবার আগে বলে গেল, আমরা পাশের গ্রামে তোমার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। আশা করি এর মধ্যে তুমি আমাদের ধরে ফেলবে। গোলক আচ্ছা বলে একটি গাছতলার গাছের গুঁড়িতে ঠেস দিয়ে শুয়ে পড়ল। ওর অসুস্থতার কারণ অবশ্য অন্য কিছু নয়, শুধু পথ পরিশ্রমে এবং রোদে ঘুরে ভীষণ গা মাথা ঘুরছিল। চোখে মুখে জাল পড়ে আসছিল। দলটির সঙ্গে পায়ে হেঁটে এগোনোর মতো সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল সে। যাই হোক, ক্লান্ত অবসন্ন দেহে গাছতলায় শুয়ে পড়তেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল গোলক। ঘুম যখন ভাঙল তখন শরীরও সুস্থ হয়েছে এবং সন্ধেও উত্তীর্ণ হয়েছে। গোলক চোখ মেলে দেখল চারিদিকে শুধু বন জঙ্গল আর ঘন অন্ধকার। এই অন্ধকারে তো সারাটা রাত গাছতলায় পড়ে থাকা যায় না, তাই একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে এগোলো সে। খানিক যাওয়ার পর এক জায়গায় একটু আলো দেখতে পেয়ে আশান্বিত হলো। আলো লক্ষ্য করে এগিয়ে গিয়ে সে দেখল এক বধিষ্ণু চাষি পরিবারের বাড়ি সেটা। বাড়ির সামনে মাটির দাওয়ায় বসে এক বৃদ্ধ তামাক সেবন করছিলেন। গোলক গিয়ে বিনীতভাবে তাকে বলল, মহাশয়ের কাছে আমার একটি নিবেদন আছে, রাখতে পারি কি? বৃদ্ধ ভদ্রলোক খোকো থেকে মুখ তুলে বললেন, কে আপনি? আমি একজন পথিক, দল ছুট হয়ে একা পড়ে গেছি। আপনি আমাকে এক রাতের জন্য আপনার বাড়িতে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেন? বৃদ্ধ দাওয়া থেকে নেমে এসে গোলকের মুখের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই পারি, কিন্তু মহাশয়ের পরিচয়? গোলক বলল, দেখুন, আপনি আমার বাবার বয়সী লোক। এখন থেকে আমাকে আপনি আজ্ঞে করবেন না। আমার পরিচয় আপনাকে দিচ্ছি। আমার নাম গোলক বিহারী ভট্টাচার্য, বাড়ি মেমারি। যাচ্ছি গয়া ধামে আমার বাবা এবং অন্যান্যদের পিণ্ডদান করতে। আজকের রাতটুকু শুধু আপনার বাড়িতে আমি থাকতে চাই। বৃদ্ধ খুবই খুশি হলেন গোলকের কথায়। বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে ভায়া। অমন একটি সৎকর্মে যাচ্ছ যখন, তখন আমার এখানে আশ্রয় কিছুর অভাব হবে না। আজ রাত্রে এখানে থেকে কাল ভোর ভোর রওনা দিও। গয়া এখান থেকে খুব বেশি দূরে নয়। গয়া যাবার সোজা পথটা কাল ভোরে আমি দেখিয়ে দেব।
এটা সীমান্তের গ্রাম, বিহার বাংলা বর্ডার। বেশ অবস্থাপন্ন চাষি পরিবার। ঘর গেরস্থলী জমজম করছে। মেয়েরা রান্নাঘরে রান্না করছে, ছেলেরা দাওয়ায় বসে সুর করে পদ্য পড়ছে। বৃদ্ধ গোলককে নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে বসালেন। তারপর শুরু করলেন নানা রকম গাল গল্প। এদেশে নীলকর সাহেবরা কীরকম অত্যাচার করেছে, ইংরেজদের এদেশ থেকে কেন তাড়ানো হবে না, সেই সব আলোচনা করতে লাগলেন। এরই ফাঁকে একসময় বললেন, আমি অনেক দিন ধরে ঠিক তোমারই মতন একজনের প্রতীক্ষা করছিলাম, যে গয়ায় গিয়ে পিণ্ড দিতে যাবে। গয়ায় যাওয়ায় কি চারটেখানি কথা, কত বা জঙ্গল, নদী নালা পার হয়ে আসতে হবে, পাহাড় পর্বত ডিঙোতে হবে। আর তা ভায়া, আমার একটা উপকার করবে তুমি? বলুন কি উপকার? যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে নিশ্চয়ই করব। তোমার সাধ্যের মধ্যেই হবে। তুমি তো গয়ায় যাচ্ছ, তা বলছিলাম কি, আমি তোমাকে কয়েকটা নাম দেব, সেই নামে নামে তুমি একটি করে পিণ্ড দিয়ে আসবে। এটা যদি তুমি করতে পারো তাহলে তাহলে তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ থাকব। গোলক বলল, এ আর এমন কি কথা, নিশ্চয়ই দেব। আমি যে শুধু আমার বংশের লোকেদের জন্যই পিণ্ডদান করতে যাচ্ছি তা তো নয়, আমার চেনা জানা বহু লোকের নাম গোত্র লিখে নিয়ে যাচ্ছি। এক এক করে সবাইকার পিণ্ড দেব। তোমার ভালো হোক, তোমার ভালো হোক। তবে তবে তুমি কিন্তু আমার অনুরোধটাও রক্ষা করার চেষ্টা করো, কেমন? এই কথা আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না। আপনি এক্ষুনি একটা কাগজে কার কার নামে পিণ্ডদান করতে হবে তা লিখে দিন। বৃদ্ধ তো আনন্দের অতিশয্যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জোর গলায় বলতে লাগলেন, আরে শোনো শোনো, তোমাদের তোমাদের সবাইকে বলছি, আমাদের বাড়িতে আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার যেন কোনো রকম অসুবিধে না হয়। এখানে খুব ভালো করে এনার পরিচর্যা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ইনি গয়া যাচ্ছেন পিণ্ড দিতে। আমাকে আমাকে কথা দিয়েছেন, আমি যে যে নাম লিখে দেব উনি সেই নামেও একটি করে পিণ্ড দিয়ে আসবেন। বলার সঙ্গে সঙ্গেই বাড়িশুদ্ধ লোক সবাই দরজার কাছে এসে হুমড়ি খেয়ে গোলককে দেখতে লাগলো। অতগুলো মানুষের জোড়া জোড়া দৃষ্টির সামনে খুবই অস্বস্তি হতে লাগলো গোলকের। বৃদ্ধ সেটা বুঝতে পেরে ধমক ধমক দিয়ে তাড়ালেন সবাইকে। বললেন, কি অসভ্যতা করছো তোমরা? উনি তো কথা দিয়েছেন আমাকে। অমন অমন হুমড়ি খেয়ে পড়বার কি আছে? যাও, যে যার কাজে যাও। গোলক বলল, কই নামগুলো লিখে দিন। দেবো ভায়া, দেবো বলেই তো কতদিন ধরে হাপিত্তেশ করে বসে আছি। আগে খাওয়া দাওয়া হোক, তারপর মাথা ঠান্ডা করে সব কিছু করা যাবে। এমন সময় এক গলা ঘোমটা দিয়ে সম্ভবত বৃদ্ধের পুত্রবধূ দোরগোড়ায় এসে দাঁড়ালো। বৃদ্ধ বললেন, হয়েছে, কোথায় দিলে দালানে? বৃদ্ধ গোলককে দালানে এনে বসালেন। সত্যিকারের ভদ্র পরিবার হলে যা হয়, সকলের সে কি সুমধুর আতিথেয়তা। ভাত ডাল ভাজা মাছের কালিয়া কোনো কিছুই বাদ নেই। এর উপর একজন বড় একটি বাগি থালায় মস্ত একটা মাছের মুড়ো এনে পাতের কাছে রাখল। মুড়োর বহর দেখে গোলকের চোখ কপালে উঠে গেল। বৃদ্ধ বললেন, এ আমার পুকুরের মাছ ভায়া, আমার বড় ছেলে ধরেছে। গোলক বলল, কিন্তু এত সব আয়োজন আমি খেতে পারবো? খুব পারবে, বেশ ভালো করে পেট ভরে খাও। কবে বাড়ি থেকে বেরিয়েছ, কবে পৌঁছবে তার ঠিক কি? গোলক মাথা হেট করে খেয়ে যেতে লাগলো।
বৃদ্ধ সেই অবসরে কাগজ কলম নিয়ে বসলেন। অনেক ভেবে চিনতে একটা নামের তালিকা তৈরি করে ফেললেন। তারপর খাওয়া দাওয়ার পর গোলক যখন বিছানায় শুতে এলো, বৃদ্ধ তখন তালিকাটা দেখালেন গোলককে। মোট 12 জনের নাম আছে তাতে। এর মধ্যে একটি নাম কৃষ্ণকান্ত ভাদুড়ী। বৃদ্ধ বললেন, তুমি তো পিণ্ড দেবে, তবে ভায়া হুঁশ রেখো, এই নামটি যেন কোনো রকমে বাদ না পড়ে, কেমন? গোলক বলল, না না, বাদ পড়বে কেন? কোনো নামই বাদ পড়বে না। কাগজটি যথাস্থানে রেখে গোলক শুয়ে পড়ল। বৃদ্ধও একপাশে শুলেন। মাটির ঘর, খড়ের চালা। সারা দিনের হাঁটার পরিশ্রমে ক্লান্ত গোলক পরিতৃপ্তি আহারের ফলে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল বৃদ্ধের ডাকে। তখন শেষ রাত। বৃদ্ধ বললেন, ভায়া, ভায়া, এবার উঠে পড়ো, রাত শেষ হয়ে আসছে, অনেক দূরের পথ যেতে হবে তোমাকে। গোলক উঠে পড়ল। তারপর মুখ হাত ধুয়ে যাবার জন্য তৈরি হলো। বৃদ্ধ বললেন, তাহলে তাহলে ভায়া, যা বললাম মনে আছে তো? এই নামটা যেন কোনো রকমে বাদ না পড়ে। তবে তবে তোমাকে দিয়েও আমি এমনি কাজ করাবো না। তুমি পিণ্ড দিয়ে ফিরে এলে তোমাকে আমি যা দেব তা কল্পনাও করতে পারবে না। কিন্তু ভায়া, একটি কথা, এই কৃষ্ণকান্ত ভাদুড়ী যেন বাদ না যায়। গোলক বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আমি তো আপনাকে বারবার বলছি কোনো নামই বাদ পড়বে না, আর তা সত্ত্বেও আপনি বিশেষভাবে এই নামটির উপরই জোর দিচ্ছেন কেন? বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, ওটা ওটা আমার নাম। গোলকের চোখ তখন কপালে উঠে গেছে। তার মানে? তাহলে তাহলে তোমাকে সত্যি কথাটা খুলেই বলি। এই যে তুমি এখানে এসে যাদের যাদের দেখলে, এরা সবাই আমার পরিজন, কিন্তু এরা সবাই মৃত, এমনকি আমিও। কলেরার মোড়কে সেইবার গ্রাম উজাড় হয়ে যাওয়ায় আমরা সবাই মরে ভূত হয়ে গেছি। কাছেই ভাই, তোমাকে আমার একান্ত অনুরোধ, তুমি গদাধরের পাদপদ্মে আমাদের নামের একটা করে পিণ্ড দিয়ে এসো, তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। গোলক ভয়ে ভয়ে বলল, আমি তাহলে রওনা হই এবার? হ্যাঁ, চলো। তোমাকে সোজা রাস্তা একটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, এই যে এখানে বেলগাছটা দেখছো, এই বেলগাছের নিচে আমাদের পিতৃপুরুষের 10 গড়া সোনার মোহর পোঁতা আছে। বাড়ি যাওয়ার সময় ওই মোহরগুলো তুমি নিয়ে যেও। তবে একটা কথা, যদি দেখো এই বেলগাছটা শিকড় শুদ্ধ উপরে পড়েছে, তবেই জানবে আমরা উদ্ধার হয়েছি, এবং এই মোহরে তুমি হাত দেবে। নচেত যদি দিনমানে আসো, আমার জন্য সন্ধে পর্যন্ত অপেক্ষা করবে, কেমন? গোলক বলল, আচ্ছা। বৃদ্ধ বললেন, এমনিতেই গয়া এখান থেকে 7 দিনের পথ, তবে আমার প্রভাবে তুমি এই পথে গেলে কাল সকালেই পৌঁছে যাবে। গোলক সেই পথেই অগ্রসর হলো। যথা নিয়মেই গয়ায় গিয়ে নিষ্ঠার সঙ্গে সকলেরই পিণ্ডদান করল গোলক। বিশেষ করে বৃদ্ধের অনুরোধে তার পিণ্ডটাই ভালো করে দিল। তারপর মোহরের লোভে সে আবার এসে উপস্থিত হলো সেইখানে। তখন ভর্তি দুপুরবেলা। রাত্রের অন্ধকারে বৃদ্ধের যে বাড়িটা সে দেখেছিল, সেই বাড়িটি এখন কেবল ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। কিন্তু এ কি, বেলগাছ ওপড়ায়নি কেন? তাহলে কি ওরা উদ্ধার হয়নি?
বৃদ্ধের কথা মতো গোলক সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যের পরই বৃদ্ধের আবছা শরীর ফুটে উঠল। সেই ভাঙা বাড়ির ভেতর থেকে বৃদ্ধ বেরিয়ে এসে বলল, তোমাকে ধন্যবাদ ভায়া, আমার বংশের সবাই উদ্ধার হয়ে গেছে, একমাত্র আমি ছাড়া। গোলক বলল, কেন? আপনার পিণ্ড তো আমি বেশ যত্ন করে খুব ভালোভাবেই দিয়েছি। তা দিয়েছ, তবে কি জানো, আমি অত্যন্ত খুঁতখুঁতে লোক। আমার পিণ্ডটার ওপর একটা চুল পড়েছিল, তাই আমি সেটা খেতে পারিনি। তোমাকে আমার জন্য আর একবার কষ্ট করে যেতে হবে ভায়া, লক্ষ্মী ভায়া আমার। গোলক বলল, বেশ, যাব। বৃদ্ধ বললেন, তাহলে দেরি না করে তুমি এক্ষুনি চলে যাও। সোজা পথটা তোমাকে এক্ষুনি বাতলে দিচ্ছি। বৃদ্ধের নির্দেশ পথ ধরে সেই রাত্রেই আবার গয়ায় ফিরে এলো গোলক এবং রাতটা ধর্মশালায় কাটিয়ে পরের দিন সকালে আবার বেশ ভালো করে পিণ্ড দিল বৃদ্ধের নামে। তারপর আবার ফিরে এলো সেই গ্রামে। কিন্তু এ কি, বেলগাছ ওপরায়নি কেন? গোলকের মনটা খুব খারাপ হয়ে গেল। তবু সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো বৃদ্ধের বাড়িতে। সন্ধে উত্তীর্ণ হতেই বৃদ্ধের আবির্ভাব হলো। একটু যেন কুণ্ঠার সঙ্গেই বৃদ্ধ বললেন, ভায়া, আমি আর উদ্ধার হলাম না। আমার কি আবার ত্রুটি হলো? না, এবার হলো কি, অন্যান্য কিছু ভোজ যারা আমার বন্ধু বান্ধবের মতো এবং স্থানান্তরে ছিল, তারা কিভাবে যেন খবর পেয়ে এসে হাজির হলো আমার কাছে। তারা কিছুতেই আমাকে ছাড়লো না। সবাই এসে হাতে পায়ে ধরতে লাগলো, বলল আমি উদ্ধার হয়ে গেলে ওরা একবারে অসহায় হয়ে পড়বে। তাই ওদের মুখ চেয়ে তুমি যখন পিণ্ড দিচ্ছিলে, আমি তখন মুখে বট পাতা চেপে বসেছিলাম। বাহ, তাহলে আর কি হবে, আমি যেমনকার তেমনই রইলাম। তবে হ্যাঁ, তোমার সঙ্গে বেইমানি আমি করব না। ওই বেলগাছের গোড়ায় 10 ঘড়া মোহর পোতা আছে, ও সবই তুমি নিয়ে যাও। তা না হয় নেব, কিন্তু 10 ঘড়া মোহর আমি বইব কি করে? সে ভাবনা আমার। বলেই বৃদ্ধ 3 বার হাততালি দিলেন। তালি দেওয়ার সঙ্গে সঙ্গে বিচ্ছিরি চেহারার কিছু ভূত এসে হাজির হলো সেইখানে। বৃদ্ধ বললেন, ওই বেলগাছের নিচে 10 ঘড়া মোহর আছে, বার করো। ভূতেরা তাই করল। ওগুলো নিয়ে তোমাদের বর্ধমান জেলার মেমারি গ্রামে যেতে হবে। ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে, এই তো? হ্যাঁ, তবে একটা কথা, উনি কিন্তু আমার অতিথি এবং আমার বিশেষ উপকার করেছেন। ওনার যেন কোনো রকম অসুবিধা না হয় এবং ভয় না পান। আর একটা কথা, ওনাকে বাড়ির উঠোনে না নামিয়ে বরং ঘরের কাছে দরজায় বাইরে অন্ধকারে কোথাও নামিয়ে দিও। খুব সাবধানে কাজ করবে, কেউ যেন দেখে না ফেলে, কারণ ওই রকম অবস্থায় ওনাকে দেখে ফেললে ওনার বাড়ির লোকেরাই হয়তো ভূত বলে মনে করবে। বৃদ্ধের কথা মতো ভূতেদের সাহায্যে গোলক 10 ঘড়া মোহর নিয়ে ঘরে ফিরল। সে এবং তার বাড়ির লোকেরা খুব চাপা বলে মোহরের কথা কেউ জানতেই পারল না। অল্প দিনের মধ্যেই গোলক মস্ত বড় লোক হয়ে উঠল।